নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনীশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও কুষ্টি বিচার করে থাকি। এছাড়া বলে রাখি যে এখানে যে ভাগ্য গণনা করা হয় সেটা বেসিক, সেটা কেবলমাত্র D1 চার্টের উপর বেস করে। সেখানে অন্যান্য ডিভিশনাল চার্ট আর মহাদশা অন্তর্দশা আলোচনা করা হয় না। তো যদি কেউ তার লাইফে কিছু চেঞ্জেস আনতে চান, পসিবল রেমেডিস করাতে চান, পজিটিভ চেঞ্জেস আনতে চান এবং জেমস্টোন রেকমেন্ডেশনস চান, সেক্ষেত্রে অবশ্যই ডিটেল অ্যানালাইসিস করে তবেই সেগুলো করা উচিত, সেগুলো তবেই পসিবল হবে। আর এখান থেকে জাস্ট একটা কি না ওভারভিউ পাওয়া যেতে পারে, ওভারঅল একটা ভিউ পাওয়া যেতে পারে। আর কারো কারো যদি কিউরিয়াসিটি থাকে তারা এগুলো সেখান থেকে এটা মেটানোর জন্য যথেষ্ট এই ভিডিওগুলো। আর আমার সাথে যদি কেউ পার্সোনালি কনসাল্ট করতে চায় ডিটেল অ্যানালিসিসের জন্য, তার জন্য আমার নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার কনসালটেশন ফিস হচ্ছে 501 টাকা। আর আমি গ্যারেন্টি সহকারে জেমস্টোন রেকমেন্ডেশনস করে থাকি। আচ্ছা, তো এই যে জন্মছকটা সেটা আলোচনার বিষয়ে আসি, দেখি কার। তো এই জন্মছকটা হচ্ছে রিকোয়েস্ট করেছে অংশু রায়। আর 1 এপ্রিল 2002 এপ্রিল ফুলের দিনের জন্ম। আর 2:14 PM বহরমপুর, মুর্শিদাবাদে। তো চারটা থেকে যেটা দেখছি, শুরু করার আগে নাম করা হয়নি ঠাকুরের, জয় মা দুর্গা, জয় বজরংবলী। হ্যাঁ, তাহলে শুরু করছি। তো এই ছকটা যেটা দেখছি, লগ্ন 4 নম্বর রাশির ঘরে, অর্থাৎ কর্কট লগ্ন। আর চন্দ্র যেখানে বসে সেটা হয়ে রাশি, চন্দ্র বসেছে অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির ঘরে, তাই এনার কর্কট লগ্ন বৃশ্চিক রাশি। এখন কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র। তো প্রথম ঘর থেকে এক এক করে যাই, শেষে আসছি চন্দ্রের ব্যাপারে। প্রথম ঘর যেখানে 4 লেখা আছে সেটা ফাঁকা এবং বিপরীত থেকে কোনো গ্রহের ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি পাচ্ছি না। প্রথম ঘর হচ্ছে স্বয়ং কোনো ব্যক্তির পার্সোনালিটি, তার ফিজিক্যাল অ্যাট্রিবিউটস, এগুলো প্রথম ঘর থেকে দেখা যায়। তারপর আসছি দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ভাব যেখানে 5 লেখা আছে, দ্বিতীয় ঘর হচ্ছে ধন কুটুম বাণীর ঘর। সেই ঘরেও কোনো গ্রহ বসে নেই বা বিপরীত থেকে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে না। বিপরীত থেকে দৃষ্টি থাকতে পারে না না না, সেই ঘরে কোনো ইম্পর্টেন্ট প্ল্যানেটের দৃষ্টি দেখছি না। তারপর আসছি থার্ড হাউসে। থার্ড হাউস হচ্ছে ছোটো ভাই বোনের ঘর, বাধা বিঘ্নের ঘর, পরাক্রমের ঘর। সেই ঘরেও কোনো গ্রহ নেই, তবে সেই ঘরে দৃষ্টি আছে সূর্য এবং বুধের। সূর্য এবং বুধের যে দৃষ্টিটা, সেটা এখানে কিছুটা হলেও এনাকে পরাক্রমী করবে, আবার লাইফে যথেষ্ট পরিমাণে স্ট্রাগলও দেবে। আর ছোট ভাইয়েরও যোগ তৈরি হচ্ছে। তারপর আসছি আমরা চতুর্থভাবে, যেখানে 7 লেখা আছে। চতুর্থ ভাব হচ্ছে ভূমি মাতা বাহনের ঘর। তো সেই ঘরে কোনো প্ল্যানেট বসেনি, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে মঙ্গল এবং শুক্রের। তো মঙ্গল এবং শুক্রের যে দৃষ্টিটা পড়বে সরাসরি দৃষ্টিটি সবথেকে বেশি এফেক্টিভ হয়, ওই জন্য মোস্টলি আমি এই দৃষ্টিটি আলোচনা করি। তো এই দৃষ্টির জন্য এনার বোঝা যাচ্ছে যে ভূমি মাতা বাহন রিলেটেড সব দিক থেকেই ইনি খুব পজিটিভ ফল পাবেন এবং এনার নিজস্ব বাহন, নিজস্ব বাড়ি এগুলো হবে এবং মায়ের সঙ্গে সম্পর্ক ব্যালেন্সড বা মোরলেস ভালো বলা চলে। তারপর আসছি আমরা পঞ্চম ভাব, যেখানে 8 লেখা আছে। এই ঘরটা একটু প্রবলেম্যাটিক। কেন না, লগ্নপতি এই ঘরে নিচস্থ হয়েছে। আর চন্দ্র নিচস্থ শুধু হয়নি, কেতুর সঙ্গে বসে আছে। কেতু এই ঘরে উচ্চস্থ, কিন্তু চন্দ্র যখন কেতুর সঙ্গে বসে তখন গ্রহণ যোগ লেগে যায়। চন্দ্রকে রাহু বা কেতুর সঙ্গে যখন বসতে দেখা যায় তখন তাকে বলে গ্রহণ। কেন? চন্দ্রকে রাহু কেতু গ্রহণ করে, গ্রহণ লাগিয়ে দেয়। তো সেই দিক থেকে নেগেটিভ। এবং চন্দ্র হচ্ছে মন। তো চন্দ্র যেহেতু মনের কারক, চন্দ্র যখন রাহু কেতুর সঙ্গে বসে যায় তখন দেখা যায় যে জাতক লাইফ টাইম মানসিক উৎকণ্ঠা, টেনশন এইসবের মধ্যে দিয়ে যেতে থাকে। এখন ডিগ্রি ওয়াইজ দেখতে হবে না, ডিগ্রি ওয়াইজ যদি আমরা দেখি অনেকটাই গ্যাপ আছে এনার কেতু আছে 27°41, চন্দ্র আছে 7°14। তো অনেকটা গ্যাপ, ফলে গ্রহণযোগ সেইভাবে অ্যাক্টিভেট হবে না। কেন 10°র মধ্যে যখন আসে তখন আমরা সেই গ্রহণযোগটা বলি, তবে এক্ষেত্রে সেইভাবে অ্যাক্টিভ হচ্ছে না। এখন কি না, নিচস্থ।
নিচস্থটা, এই নিচ ভঙ্গটা করার জন্য কারো দৃষ্টি দরকার। কার দৃষ্টি দরকার? না অষ্টম রাশির যে মালিক তার দৃষ্টি দরকার। এখন অনেকে বলেন যে যে গ্রহটা নিচভঙ্গর একটা কন্ডিশন এরকমও আছে যে যে গ্রহ ওই ঘরে বসে নিচস্থ হচ্ছে তার সঙ্গে যদি ওই গ্রহে বসে যে গ্রহটা উচ্চস্থ হয় সে বসে যায় তাহলে নিচভঙ্গ হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু কেতু একটা পাপ গ্রহ, সে উচ্চস্থ হলে সে নিশ্চয়ই চন্দ্রকে নিজভঙ্গ করাবে না, কেন সে তো চন্দ্রের অ্যান্টি পার্টি, সে তো চন্দ্রকে গ্রহণ লাগিয়ে দেয়, সে তো গ্রহণ লাগাবে উল্টে। তাহলে গ্রহণ লাগাবে না নিজভঙ্গ করবে, তাই আমরা এইভাবে নিজভঙ্গ দেখব না। কিন্তু হ্যাঁ, নিজভঙ্গ হচ্ছে না। কীভাবে হচ্ছে তাহলে? না আমরা যদি দশম ঘরে দেখি, যেখানে মঙ্গল এবং শুক্র বসে আছে, যেখানে এক লেখা আছে, এখান থেকে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি আছে, মঙ্গলের যে তিনটে দৃষ্টি আছে, প্রথম ঘরের দৃষ্টিটা পড়বে 4 নাম্বার যেটা দৃষ্টি, সেটা প্রথম ঘরে পড়বে, এটা আমার তখন খেয়াল নেই বলতে। তো প্রথম ঘরে পড়ছে, সেটা বোল্ড করছে পার্সোনালিটি। সপ্তম দৃষ্টি চতুর্থভাবে তো পড়ছেই, এবং অষ্টম দৃষ্টি যেটা স্বরাশিতে পড়ছে, পুত্রপ্রাপ্তির যোগও করবে, তার সঙ্গে যেটা করছে চন্দ্রের নিজভঙ্গ করতে সাহায্য করছে। কেন? চন্দ্র মঙ্গলের রাশিতেই বসে আছে, অষ্টম রাশি বৃশ্চিক রাশি, তার অধিপতি মঙ্গল। তাহলে এখানে চন্দ্রের নিজভঙ্গ হয়ে যাচ্ছে। এখন ডিগ্রি ওয়াইজ যেহেতু বলাবলটা মঙ্গলের খুব বেশি নেই, 27 ডিগ্রিতে আছে, মঙ্গলকে একটু পাওয়ার দেওয়া দরকার। ইনি যদি মঙ্গলকে পাওয়ার দেন, অর্থাৎ একটা রক্তপ্রবাল পড়েন, মঙ্গলের মন্ত্র পাঠ করেন, মঙ্গলকে যদি ইনি পাওয়ারফুল করতে পারেন, সেক্ষেত্রে চন্দ্র হয়ে যাবে নিজভঙ্গের মাধ্যমে ভালো ফল দিতে বাধ্য, এবং ওভারঅল সেটা লগ্নের জন্য অত্যন্ত শুভ হবে। তারপর তাহলে পঞ্চম ভাব রিলেটেড যদি বলি, পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ঘর, প্রেমের ঘর, বিদ্যার্জনের ঘর। কেতু এখানে থাকলে যেটা করে, কেতু খুব হায়ার স্টাডিজ করতে দেয় না, মোস্টলি দেখা যায় গ্র্যাজুয়েশন পর্যন্ত হয়ে আটকে যায়। এছাড়া প্রেমে একবার হলেও চিটেড হবেন, একবার কি বারবার হওয়ার সম্ভাবনা, তবে খুব স্ট্রংলি একবার অন্তত উনি প্রেমে চিটেড হবেন। এছাড়া কি না সন্তানের ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন এনে দেয় কেতু, উচ্চস্থ হওয়া সত্ত্বেও সন্তানের ক্ষেত্রে ইস্যুতে কিছু প্রবলেম, বা সন্তান হওয়ার সময় কোনো প্রবলেম, বা হওয়ার পরেও অনেক সময় প্রবলেম করে দেয়, সন্তানের থেকে বিচ্ছিন্ন করে দেয়, কারণ কেতু হচ্ছে ডিট্যাচমেন্টের কারণ। তো এই সমস্যাগুলো এখান থেকে কেতুর থেকে দেখা যায়। তবে এটা আরও একই সাথে কি করে না, কেতু এখানে উচ্চস্থ হয়েছে পঞ্চমভাবে, ভীষণ আবেগপ্রবণ বানায়, ভীষণ প্রেমিক মন বানায় একটা। আর কি করে, অনেক সময় ডগ লাভার বানায় জাতককে। কেন? কেতুর প্রতীক হচ্ছে কুকুর। তো এই রিলেটেড ফলগুলো পাবেন ইনি পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাব খারাপ ফল দেবে যদি না চন্দ্রের নিজভঙ্গটা স্ট্রংলি হয়, এবং তার জন্য এনার মঙ্গলকে পাওয়ার দিতে হবে। আর মঙ্গলকে পাওয়ার দিলে আরও একটা ভালো ফল ইনি পাবেন, আমি দেখছিলাম, সেটা আমি পরে আলোচনা করছি। তারপর আসছি আমরা ষষ্ঠ ভাব যেটা রোগঋণ শত্রুর ঘর, যেখানে 9 লেখা আছে। তো এই ঘরটি ফাঁকা, কিন্তু বিপরীত থেকে বৃহস্পতির দৃষ্টি আসছে। তো এই রিলেটেড মোর অর লেস ইনি নেগেটিভ ফলই পাবেন, কেন বৃহস্পতি দ্বাদশভাবে বসে আছে। তবে আরও একটা জিনিস নাকি বলে রাখি, যে ঋণ এনার না নেওয়াই ভালো। কেন? এরকম বেশ কয়েকজনকে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল থেকে দেখেছি, যে বৃহস্পতি দ্বাদশে বসে আছে, তারা ঋণ নিলে না, ঋণটাকেও এক্সপ্যান্ড করে দেয় বৃহস্পতি এখানে। তো ঋণ তাদের বাড়তে খুব বড় জায়গায় পৌঁছে যায়, সেই ঋণ শোধ দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়। তো এই রিলেটেড ইনি খারাপ ফল পেতে পারেন। তো সেই জন্য এনে একটু ঋণের ব্যাপারে একটু সচেতন থাকা দরকার। আদারওয়াইজ ঠিক আছে, বিশেষ কিছু বলার নেই ঘর নিয়ে। তারপর আসছি সপ্তম ভাব, যেখানে 10 লেখা আছে, সেখানে নেপচুন। তো ইউরেনাস নেপচুন প্লুটোর কোনো গুরুত্ব নেই ভেদিক জ্যোতিষে, সেই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করছি না। তো সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের ঘর, বিয়ের ঘর, ডেলি ওয়েজেসের ঘর। তারপর আমরা আসছি অষ্টম ভাবে। অষ্টম ভাব যেখানে 11 লেখা আছে, সেখানে ইউরেনাস, যেরকম বললাম, গুরুত্ব নেই। অষ্টম ভাব হচ্ছে অকাল্টের ঘর, অ্যাক্সিডেন্টের ঘর, মৃত্যুর ঘর, লাইফে আনসার্টেন কোনো ইভেন্টের ঘর, এইগুলো ডিপ সিক্রেটের ঘর। তো এইটাও নিয়েও বেশি কিছু বলার নেই। তারপর আসছি নবম ভাবে। নবম ভাব যেখানে সূর্য এবং বুধ বসে আছে। নবম ভাবে সূর্য বসা, সূর্য পিতারই কারক, কিন্তু নবম ভাব হচ্ছে পিতারই ভাব। নবম ভাব থেকে দেখা হয় পিতা, ধর্ম, ভাগ্য, এছাড়া গুরুদের সঙ্গে সম্পর্ক। তো এখানে সূর্য বসার জন্য যেটা হবে, সূর্য একটু হলেও ক্রূর গ্রহ, বিচ্ছেদাত্মক গ্রহ, ফলে পিতার সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। আর কি হচ্ছে না, বুধ এখানে নিচস্থ।
বুধ নিচস্থ এবং বুধের নিজভঙ্গ হচ্ছে না, তবে বুধ কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য, সূর্যের কাছাকাছি আসার জন্য কম্বাস্ট হয়ে যাচ্ছে, তো কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য বা অস্ত হয়ে যাওয়ার জন্য বুধ তার নেগেটিভ ফলটা দান করতে আর পারবে না। তাই বুধের নেগেটিভিটিটা সূর্যই তার নেগেটিভিটিকে নীল করে দিচ্ছে। এদিক দিয়ে সূর্য ভালো কাজ করছে একটা, এবং যথেষ্ট ক্লোজ কনজাংশনে আছে, তো বুধ ভালো মতোই কম্বাস্ট হচ্ছে। তো ওভারঅল যদি বলা যায় ধর্ম আর ভাগ্যের জন্য ভালো, যেহেতু সূর্য বসে আছে এখানে, দ্বিতীয় প্রতি ভাগ্য হবে, খারাপ না, কিন্তু পিতার সঙ্গে কোথাও না কোথাও একটু সম্পর্কে মনোমালিন্য হতে পারে। আর তারপর আসছি আমরা দশমভাবে। দশমভাব যেখানে এক লেখা আছে, এখানে মঙ্গল স্বরাশিতে, মঙ্গল এখানে বসে রুচিক যোগ তৈরি করে। পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে একটি যোগ হচ্ছে রুচিক যোগ। আর বসে আছে শুক্র, দুজনেই কিন্তু এই লগ্নে কারক। কেন? শুক্র চন্দ্রের অ্যান্টি পার্টি হলেও শুক্র এখানে অত্যন্ত ভালো ফল প্রদান করে। কেন? শুক্র অত্যন্ত পজিটিভ দুটি ঘরের কারক, সেই জন্যে। তো এইখানে যেটা বোঝা যাচ্ছে, মঙ্গল স্বরাশিতে এনার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে, এবং শুক্র সঙ্গে থাকার জন্য শুক্র আবার ক্রিয়েটিভ ফিল্ডের দিকে নিয়ে যায়। আর মঙ্গল এনাকে নিয়ে যেতে চাইবে আর্মি, পুলিশ, এছাড়া ল্যান্ড, এই ধরনের ডিপার্টমেন্টের দিকে। তবে যেহেতু মঙ্গল স্বরাশিতে আছে, মঙ্গল দশমভাবে দিশা বলও পায়, সেই জন্য মঙ্গল বেশি পাওয়ারফুল হবে। এই জন্য এনার কোথাও না কোথাও গভর্নমেন্ট কোনো সার্ভিসে যাওয়ার সম্ভাবনা আমি বেশি দেখতে পাচ্ছি। এটাই হলো দশম ভাব, তাহলে অত্যন্ত শুভ দশম ভাব, কর্মভাব। তারপর আমরা আসছি একাদশ ভাবে। একাদশ ভাব যেখানে 2 লেখা আছে, সেখানে শনি এবং রাহু। রাহু এখানে উচ্চস্থ হয়, এবং শনি এবং রাহুকে বলা হয় একাদশ ভাবে এরা প্রচুর পরিমাণে অর্থ দিতে পারে। তবে শনি হচ্ছে এই জন্মছকে কিন্তু মারক, এবং শনি হচ্ছে ডিলের কারক। তো একাদশ ভাবে বসে শনি এটা তো বোঝাচ্ছে যে টাকা পয়সা শনি দেবে এখানে একাদশভাবে, কিন্তু এবং যেহেতু বন্ধুর রাশিতে বসে আছে, শুক্রের রাশিতে, বৃষভ রাশি শুক্রের রাশি, তো টাকা পয়সা শনি দেবে কিন্তু ডিলেতে দেবে, শনি সহজে দেয় না কিছু। আর রাহু বসে আছে, রাহু কি করবে, যার সঙ্গে বসে না তার গুণটাকে নিয়ে নেয় নিজের মধ্যে। তো রাহুও সেই একই জিনিসটাই করবে, ডিলে করে দেবে, কিন্তু রাহু এখানে থাকার জন্য কী হবে, প্রচুর পরিমাণে এনার ফাটকা লাভ, উপরি ইনকাম বলুন বা যাই বলুন, বা সৎ হোক অসৎ হোক যে কোনো পথে হোক, এমন ইনকাম, এমন আয় যেটা হয়তো মানে পরিশ্রম করে পাওয়া এরকম নাও হতে পারে, বা কি বলবো, যেখানে এটাকে থেকে এই একাদশ ভাবটা হচ্ছে লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর, বড় ভাই বোনের ঘর, ছোটোখাটো রোগভোগের ঘর। তো এইখানে কিছু লাভ, কিছু ইচ্ছাপূর্তি এবং প্রচুর পরিমাণে অর্থ, যেগুলোর জন্য হয়তো সেই পরিমাণ পরিশ্রম না করেও সেই প্রচুর পরিমাণ অর্থ এখান থেকে উপার্জন, এটা দেখা যাচ্ছে। কেন? শনি আর রাহু দুজনে একসাথে বসে আছে একাদশভাবে। তবে একই সাথে বড় ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে শনি, ছোটোখাটো রোগভোগও এনার লেগে থাকবে, এগুলো এখান থেকে বোঝা যাচ্ছে। কিন্তু অর্থের দিক দিয়ে অত্যন্ত শুভ, তাহলে এই ঘরটিকে আমরা মিক্সড বলতে পারি, মিক্সড রেজাল্ট পাওয়া যাবে একাদশ ভাব থেকে। তারপর আসছি আমরা দ্বাদশ ভাব, শেষ ভাব, যেখানে 3 লেখা আছে, সেখানে বৃহস্পতি। বৃহস্পতি দ্বাদশভাবে অ্যাকচুয়ালি খারাপ ফল দেওয়ার কথাও। কেন? খরচের ঘর, ব্যয়ের ঘর, এখানে প্রচুর পরিমাণে খরচ করাবে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যদি এনার লগ্নপতি স্ট্রং হয়, তাহলে বৃহস্পতি চলে আসবে বিপরীত রাজযোগের স্থিতিতে। সেক্ষেত্রে বৃহস্পতি কী করবে, প্রথমে খারাপ ফল দিল, যত শেষের দিকে যাবে, যত জাতকের বয়স বাড়তে থাকবে, আর যদি বৃহস্পতির মহাদশা পান, সেই মহাদশার শেষের দিক যত আসবে, তত জাতক ভালো ফল পেতে শুরু করবে বৃহস্পতির কাছ থেকে। বিপরীত রাজযোগে এইভাবেই এফেক্ট পায়, প্রথমে খারাপ হয়, পরে ভালো হয়। কিন্তু বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হয় কখন না, 6, 8 আর 12 মালিক যদি 6, 8 আর 12 এই 3টে ঘরেরই মধ্যে যে কোনো একটি ঘরে বসে, যেমন এখানে হয়েছে, বৃহস্পতি এখানে ষষ্ঠ ভাবের মালিক, সে দ্বাদশভাবে বসেছে, তাহলে বিপরীত রাজযোগের কন্ডিশন, একটা কন্ডিশন ফুলফিল হচ্ছে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে না, লগ্নপতি হতে হবে স্ট্রং। এখন লগ্নপতি হয়ে গেছে নিচস্থ, যদিও তার নিজভঙ্গ হচ্ছে। তো এখানে তাহলে কী হচ্ছে, খুব সুন্দর একটা অঙ্কের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। যদি এনার মঙ্গলকে স্ট্রং করা যায়,
দশমভাবে আছে যে সে তার অষ্টম দৃষ্টি দিয়ে পঞ্চমভাবে যে বসেছে চন্দ্র তার নিজভঙ্গ ঘটাবে, আর চন্দ্রের যদি নিজভঙ্গ ঘটে তাহলে দ্বাদশভাবে বসে বৃহস্পতি বিপরীত রাজযোগের স্থিতিতে এসে ভালো ফল দিতে বাধ্য হবে। তাহলে ঘুরে ফিরে আসছি সেই মঙ্গলকে পাওয়ার দেয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বৃহস্পতি বিপরীত রাজযোগের স্থিতিতে আসলে ভালো ফল দেবে, না হলে খরচ করাবে প্রচুর। তাহলে এইখানে আমাদের মোটামুটি বেসিক অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল। এরপর ডিটেল অ্যানালিসিস যদি চান যোগাযোগ করতে পারেন। আর আমরা তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।